সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন মার্কেট ওয়াচে। আপনাদের সাথে আছি আমি হাসিব হাসান। আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন মোহাম্মদ আহসানুল্লাহ, এমডি ও সিইও গ্রামীণ ক্যাপিটাল লিমিটেড। আহসান ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আরও আছেন এস এম নাসিরউদ্দিন, সিইও স্টার্লিং স্টক অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেড। নাসির ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। এই যে মার্কেট আজকে ভালো, গতকালকে একটু ইতিবাচক আমরা দেখেছি, তার আগে কয়েকদিন যে পতন ছিল, আজকে আপনি যদি মতিঝিল পাড়ায় বা ব্রোকারেজ হাউসগুলো ভিজিট করেন, দেখবেন যে বিনিয়োগকারীদের আচরণটা একদম চেঞ্জ। এবং কালকে বা তার আগে যে একটা পতন ছিল, একটা আতঙ্ক ছিল, সেটি কিন্তু আজকে দেখা যাচ্ছে না। আপনি সকাল থেকে দেখেন যে পরিমাণে ট্রেড হচ্ছে, ইন্ডেক্সও কিন্তু সে পরিমাণে বেড়ে যাচ্ছে। এবং নেগেটিভ ইকুইটির যে একটা বিষয় ছিল যে টাইম এক্সটেনশনের ব্যাপারে ট্রেড করতে পারবে কিনা, সেটি কিন্তু এখনও আসে নাই। কিন্তু গতকাল কমিশন মিটিং ছিল, যে কারণে হয় নাই। তো এই একটা মানে বাজারের যে আচরণ, তাতে কি মনে হচ্ছে যে শুধু একটু আস্থা আসলেই বিনিয়োগকারীরা বাজারে চলে আসবেন, অ্যাক্টিভিটি তাদের বাড়বে? হ্যাঁ, কথাটা অত্যন্ত মূল্যবান কথা বলছেন বা আমাদের এই মার্কেটের সাথে সম্পৃক্ত স্টেটমেন্টটা, সেটা হলো আস্থার যে বিষয়টা মাঝখান থেকে কিন্তু আমাদের আস্থার একটা পজিটিভ দিক কিন্তু বিনিয়োগকারীদের মধ্যে ছিল। মাঝখানে আমরা হয়তো লক্ষ্য করেছি অনেকেই মনিটারি পলিসি যখন অ্যানাউন্সমেন্ট করে, তখন কিছু কথা ক্যাপিটাল মার্কেট রিলেটেড আসার কারণে অনেকের মধ্যে একটা শঙ্কা কাজ করছে। সেটা একটা ইস্যু হতে পারে, যার কারণে মাঝখানে একটু হলো। তারপর আরেকটা হলো এনবিএফআই, নন ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, যেগুলো লিজিং কোম্পানি, তাদের ওই মানি মার্কেট, কল মার্কেটের থেকে তারা যে মানে বড় করতে পারবে, সেখানে আগে করতো টোটাল নেট অ্যাসেটের দ্বারা 30% করতে পারতো। এখন নতুন যে গাইডলাইন হলো, সেখানে 15%-এর কথা আছে। মানে তার সেটা হলো 15% অফ, সরি, আগে হলো 15% ছিল নেট অ্যাসেট, এখন 30% করছে ক্যাপিটালের। এই যে চেঞ্জ, এটার কারণে হয়তো অনেকের মধ্যে বা ইনস্টিটিউশনগুলোর মধ্যে একটা শঙ্কার কারণ ছিল। তো যাই হোক, আস্থার যে কথাটা বললেন আপনি, আস্থার জায়গাটা আবার কিন্তু ফিরে আসছে, এটার লক্ষণ কিন্তু আমরা মার্কেটে রিফ্লেকশন পাচ্ছি। পাশাপাশি যে বিষয়টা আপনি তুলে ধরলেন নেগেটিভ ইকুইটির ব্যাপারে, যে মার্জিন রুল 1999-এর ওই ধারার সংশ্লিষ্ট ধারার যে সংশোধনী বা এটা টাইম এক্সটেনশন, এটা অ্যাক্টিভিটিস যে মানে আবার বাড়ায় দেওয়া, টাইম এক্সটেনশনের যে বিষয়টা, সেটা হয়তো আজকে অনেকে ধারণা করতেছে কমিশন মিটিং এটা আজকে অ্যাপ্রুভাল হয়ে যেতে পারে। তো তার মানে বোঝা যাচ্ছে, আমরা যদি একটু পজিটিভ কোনো সিগন্যাল রেগুলেটর থেকে বা সংশ্লিষ্ট অথরিটি থেকে পাই, তখন কি বিনিয়োগকারীদের মধ্যে একটা আস্থার পরিবেশ সৃষ্টি হয়। এবং সেই পরিবেশের কারণেই কিন্তু এই যে মার্কেটটা যখন 2000 কোটি টাকার টার্নওভার হলো, তখন সবার কিন্তু একটা পজিটিভ অ্যাটিটিউড ছিল। তারপরে আবার নেগেটিভ আচরণ আমরা দেখেছি, এখন আবার আমরা পজিটিভ শুনছি। তার মানে কি এই পলিসি সাপোর্ট না দিয়ে এই যে বিভিন্ন ধরনের যে নেতিবাচক মন্তব্য, ইতিবাচক আচরণ, এগুলোই বাজারকে ওঠানামা করাচ্ছে, স্বাভাবিক বাজার চলছে না? না, এগুলো তো একটা ইম্প্যাক্ট, কারণ ক্যাপিটাল মার্কেট একটা সেন্সিটিভ জায়গা, এটা আমরা কম বেশি সবাই জানি। এই জায়গাটা অত্যন্ত সেন্সিটিভ। যখন একটা দায়িত্বশীল মহল থেকে যখন স্টেটমেন্ট আসে, তখন পজিটিভ আসলে এটা মার্কেটে পজিটিভভাবে রিয়েক্ট করে। আবার যদি কোনো কারণে মার্কেটে এটা নেগেটিভ মানে স্টেটমেন্ট আসে, তখন মার্কেটে সেটা নেগেটিভভাবে রিয়েক্ট করে। এটা তো একটা পার্ট। ওভারঅল যে জিনিসটা আমাদের যারা আমরা দায়িত্বশীল মহল বা আমরা যারা আছি, সবাই এই ক্ষেত্রে আসলে মানে স্টেটমেন্ট দেওয়ার ক্ষেত্রে যদি মার্কেটে এই সেন্সিটিভনেসটাকে মাথায় রেখে দেয়, তাহলে মার্কেটের অ্যাজ ওয়েল অ্যাজ বিনিয়োগকারীদের ক্ষতির সম্ভাবনা কম থাকে। এখানে বেশি এফেক্ট হয় আমার যেটা ধারণা, সেটা হলো ইন্ডিভিজুয়াল যেগুলো স্মল ইনভেস্টর, তারা বেশি এফেক্ট হচ্ছে। কিন্তু যারা ইনস্টিটিউশনাল বিগ ইনভেস্টর, তাদের ফান্ডও থাকে বড়, তারা সুতরাং মার্কেট কোনো কারণে পড়লেও তারা অ্যাভারেজ করার সুযোগ পায়। আবার ব্যক্তি বিনিয়োগকারী সেটা পায় না। আপনার কাছে আসবে, একটা ফোন নিয়ে নিচ্ছি। দর্শক কে আছেন, আপনার নাম বলে প্রশ্ন করতে পারেন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। আমি মহাখালী থেকে আমিনুল বলছিলাম। জি বলুন ভাই, আমরা শুনছি। শুনতে পাচ্ছেন? জি, আমার একটা বিষয় জানা ছিল অতিথিদের কাছে, সম্মানিতদের কাছে, সেটা হচ্ছে যে মাননীয় গভর্নর সাহেব যে আমাদের মুদ্রানীতি ঘোষণা করলেন, মুদ্রানীতি ঘোষণার সময় উনি বললেন যে মার্কেটের উপরে আমরা কঠোর নজরদারি রাখছি। তো আমরা যারা রেগুলেটরি অথরিটি আছে আমাদের শেয়ার মার্কেটে,
তারা কি আমাদের এই টার্মসগুলোকে, ওয়ার্ডের টার্মসগুলোকে একটু মার্কেটিং ভাষায় বলতে পারে না? যেমন ধরেন যে উনি যদি এখানে কঠোর নজরদারি না বলে যদি বলতো যে আমরা সতর্ক দৃষ্টি রাখছি, তাহলে কিন্তু বিনিয়োগকারীরা এত প্যানিক হতো না। কারণ একটা আপনার হচ্ছে নজরদারি এক জিনিস, আর সতর্ক দৃষ্টিটা বোধহয় একটু আপনার মার্কেটিং ভাষায় বললে বিনিয়োগকারীরা একটু মানে প্যানিক কম হয়। তো এই আমাদের যারা রেগুলেটরি অথরিটি আছে এরা কি একটু এরকম মার্কেটিং টার্মস গুলো ইউজ করলে? দর্শক ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্যের জন্য। নাসির ভাই, এই ব্যাপারে যদি আপনি একটু ধন্যবাদ বলেন যে আরেকটু অ্যাড করিয়ে যে আসলেই দেখেন যে রেগুলেটর যারা আছেন বিভিন্ন বেসিসি শুধু না, এর সাথে অন্যান্য সেক্টর রেগুলেটর তারা এমন মন্তব্য হঠাৎ হঠাৎ করে করেন, তারা কি এটা বুঝেন যে এটা ক্যাপিটাল মার্কেট, এটা মানি মার্কেটের মতো ক্যাপিটাল মার্কেট না, এটা আরও বেশি সেন্সিটিভ, কিংবা অন্যান্য মার্কেটের মতো ক্যাপিটাল মার্কেট না? সো মন্তব্য করার আগে এটা কি তারা ভাবেন কি না? এটা হলো পৃথিবীর সব দেশে পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ আর্থিক হাতিয়ার। পুঁজিবাজারে সাধারণ বিনিয়োগকারী বা প্রান্তিক বিনিয়োগকারী এরা যে কোনো একটা সেন্সিটিভ ইনফরমেশান তাদেরকে প্রভাবিত করে, যথেষ্ট প্রভাবিত করে। তো যেহেতু তারা এই প্রভাবিত হয়ে কেউ পজিটিভ নিউজে তারা পজিটিভলি প্রভাবিত হয়, নেগেটিভ নিউজে নেগেটিভলি প্রভাবিত হয়। একটা আমাদের মতো স্টেক হোল্ডাররা যারা মানে খুব ডিসিশন মেকিং লেভেলে, পলিসি মেকিং লেভেলে ওনারা বসে আছেন, বিজ্ঞ পলিসি মেকাররা, এখন যে গভর্নর সাহেবের কথা বললেন, মানে গভর্নর সাহেব নিয়ে সমালোচনা করার মতো দৃষ্টতা আমার নেই, কিন্তু ওনাদের যে মুদ্রা নীতি ঘোষণা করেছেন সেখানে হ্যাঁ ওনারা ওনাদের যে দায়িত্ব আছে ওনাদের দায়িত্ব অবশ্যই পালন করবেন। ওনাদের দায়িত্ব পালন নিয়ে কারো কোনো কিছু বলার নেই, কিন্তু এমন কথাবার্তা যেটা বিনিয়োগকারীদেরকে সরাসরি আপনার প্রভাবিত করে, এ ধরনের কথাবার্তা বলা আমার মনে হয় সমুচিত না বা উচিত হবে না। যাতে যেমন আমি এখন ধরেন আপনার আর এনটিভি দর্শকরা আমাকে হয়তো দেখতেছে বা অনেক পুঁজিবাজারে বিনিয়োগকারী ভাই দেখতেছে, আমি যদি এমন একটা কথা বলি পুঁজিবাজার বিনিয়োগ নিয়ে, অথবা যেটাকে পজিটিভলিও প্রভাবিত করতে পারে, নেগেটিভলিও প্রভাবিত করতে পারে, এই যে আমার এই কথার ভিত্তির উপর বিশেষ করে সে কোনো ডিসিশন নিয়ে থাকে, তো সেটার জন্য কিন্তু আমার দায়িত্ব বেড়ে যায়। আমি কিন্তু ওই বিনিয়োগকারীর প্রতি সরাসরি দায়িত্বশীল হয়ে যায়। পাশাপাশি আমি স্বয়ং মানে আমার নিজের কাছেও মোরালিও আমি হয়ে যায় যে আমার জন্য এতগুলো বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হলো। তো সুতরাং আমি মনে করি সংশ্লিষ্ট পলিসি মেকাররা সহ এই ক্যাপিটাল মার্কেটের সাথে যারা স্টেক হোল্ডার আছেন বা ক্যাপিটাল মার্কেটকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাবিত করতে পারে কথায় বা কোনো আচরণে, আমি মনে করি সে সমস্ত আচরণগুলো সেভাবে করা উচিত যাতে কোনোভাবে পুঁজিবাজারে সরাসরি বিনিয়োগকারীরা, সাধারণ বিনিয়োগকারীরা, প্রান্তিক বিনিয়োগকারীরা যাতে ক্ষতিগ্রস্ত না হয়। তাহলে আমরা এই ধরনের আমাদের আচরণ থেকে যেন আমরা বিরত থাকি, এটা আমি সবার কাছে অনুরোধ রাখি। আর পাশাপাশি আজকে পুঁজিবাজারের অন্যান্য এগুলো দেখে যে আজকে পুঁজিবাজারে যে একটা দীর্ঘ সময় ক্রান্তিকাল ফায়ার হয়ে আমরা যখন পুঁজিবাজারে একটা মানে যেটা পুঁজিবাজার উজ্জ্বলতার দিকে যাচ্ছিল, পুঁজিবাজারে যে টার্নওভারটাও ধরেন একটা এক্সপেক্টেড টার্নওভারের দিকে আমরা যাচ্ছিলাম, সে সময় কিছু কথা বা কিছু ডিসিশন মেকিং লেভেল নিয়ে একটা বিনিয়োগকারীদের মধ্যে বিদ্রূপ ধারণা দেখা দিয়েছিল। বিনিয়োগকারীরা শঙ্কিত ছিল। বিনিয়োগকারীরা যে একেবারে হতাশ হয়ে গেছে তা না, বিনিয়োগকারীদের মধ্যে এবার যথেষ্ট আশার সঞ্চার ছিল। বিনিয়োগকারীরা যথেষ্ট বাজারমুখী ছিল। বাজারমুখী হওয়ার পিছনে যথেষ্ট কারণ আছে। দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতির স্থিতিশীলতা, অর্থনীতির উদ্যোগতি এবং দেশের টোটাল ইনফ্রাস্ট্রাকচারের একটা ভালো ডেভেলপমেন্ট হচ্ছে, পাশাপাশি বিদেশি বিনিয়োগের হার বাড়তেছে, সব মিলিয়ে অর্থনীতি একটা গতি সঞ্চার হচ্ছে। জি, সেই গতির সাথে তাল মিলিয়ে তাল মিলিয়ে চলছে। আমরা একটা ফোন নিয়ে নিচ্ছি। দর্শক কে আছেন, আপনার নাম বলে প্রশ্ন করুন। দুঃখিত, লাইনটি কেটে গেছে, আপনি আবার চেষ্টা করুন। জি আসিফ ভাই, সেই অর্থনীতির, বাংলাদেশের বর্তমানের অর্থনীতির প্রতিচ্ছবি কিন্তু আমাদের বর্তমান পুঁজিবাজার নয়। পুঁজিবাজার আমাদের অর্থনীতির সাথে কোনো প্রতিচ্ছবি হতে পারতেছে না। আমাদের অর্থনীতির আজ লাস্ট 6-7 ইয়ার্স কিছু আমি আপনাকে পরিসংখ্যান বলি,
গত 6 থেকে 7 বছরে দরিদ্রতার হার কমেছে 50%। মাথাপিছু আয় বেড়েছে 78%। গত 10 বছরে যেখানে প্রবৃদ্ধির হার ছিল 5.+ ছিল, সেখানে এখন 7-এর উপরে প্রবৃদ্ধির হার। তো আমাদের বাজেটের আকার অনেক বিশাল আকার ধারণ করেছে। মানে সেই অনুযায়ী ক্যাপিটাল মার্কেট আসলে বাড়েনি। আমি আসছি আপনার কাছে। সেই অনুযায়ী আমাদের ক্যাপিটাল মার্কেট এখন অনেক ছোট। ক্যাপিটাল মার্কেটের নিয়ে অনেক কাজ করার এখনো রয়ে গেছে। আসলে ভাই এই বাজারে যে আপনার 400 পয়েন্টের মতো কারেকশন হলো, সেই কারেকশনের সময় আমরা কিন্তু এই যারা বিজ্ঞ, যারা বিভিন্ন সময় হঠাৎ করে ক্যাপিটাল মার্কেট নিয়ে কথা বলেন এবং চারো দিক থেকে আপনি দেখেন যে যখন ক্যাপিটাল মার্কেটটা একটু বাড়ছিল, টার্নওভার 2000 কোটি টাকা গেল, তখন মনে হচ্ছে বাংলাদেশে এই একটি সাবজেক্টই আছে এবং বিভিন্ন জায়গা থেকে এটি নিয়ে আলোচনা হচ্ছিল। এবং এই যে কারেকশন হলো, তখন কিন্তু আমরা কোথাও দেখি না এটি নিয়ে আলোচনা, ইভেন মিডিয়াও দেখি নাই এটি নিয়ে আলোচনা হতে। কোনো মিডিয়াও ওইভাবে বলে নাই যে বাজারকে 100 পয়েন্ট পড়ছে, কালকে 100 পয়েন্ট পড়েছে, আজকে আবার পড়ছে। এটি কিন্তু হচ্ছে না। আজকে যে বাজারটা উত্থান, আপনি আজকে হয়তো লক্ষ্য করবেন, কালকেই কিন্তু এটি সব জায়গায় প্রচারিত হবে যে বাজারে ব্যাপক উত্থান, টার্নওভার 1000 কোটি টাকা চলে গেছে। এই বিষয়টা আসলে কি, এটি বিনিয়োগকারীদের কাছে কি ধরনের মেসেজ যায়, এটি জানবো। একটু ফোন নিয়ে নিচ্ছি। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। আমি চট্টগ্রাম থেকে মোহাম্মদ নুরুল আলী বলছিলাম। জি বলুন। আমার প্রশ্নটা হলো 2010 সালে 10-এর পরে এই যে সব পানিশমেন্ট কিন্তু সাধারণ বিনিয়োগকারীদের উপর দেওয়া হয়েছে। ব্যাংক গুলো যে এভাবে লুটপাট করলো, কোনো ব্যাংক নিয়মের বাইরে গেল, আইন কারোর বিরুদ্ধে কোনো ধরনের শাস্তি হলো না। এখন নতুন করে বাংলাদেশ ব্যাংক গভর্নরকে তার রুটিন ওয়ার্কটা কি জনসম্মুখে ফলো করে প্রচার করে? জি, বুঝতে পেরেছি। আপনি লাইনে থাকেন, আপনি প্রশ্নের উত্তর জানতে পারবেন। আরেকজন দর্শক আছেন, আপনি নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি বলুন। আমি জাহাঙ্গীর বলছি গুলশান থেকে। আমার প্রশ্ন হচ্ছে, ব্যাংকের শেয়ারগুলোর দাম যখন 8 আনা 1 টাকা বা ম্যাক্সিমাম 2 টাকা বেড়ে যায়, তখন আমরা দেখি বিভিন্ন মহল থেকে, ইনক্লুডিং বাংলাদেশ ব্যাংক গভর্নরের তরফ থেকে আপনার অতি সতর্কবাণী উচ্চারণ করা হয়। অথচ যেগুলি নন ফান্ডামেন্টাল শেয়ার, সেগুলোর দাম ডবল হয়ে গেলেও কোনো মহল থেকে কোনো বিরূপ মন্তব্য করতে আমরা দেখি না। এর কারণটা কি আমি জানতে চাই। জি, ধন্যবাদ আপনাকে। জি, প্রথম যে বিষয়টা বললেন, দুটো বিষয়, একটা হলো আমাদের সম্মানিত দর্শকদের প্রশ্ন, আর একটা পার্ট হলো আপনার কিছু স্টেটমেন্ট যেটা দিয়েছেন। সেখানে যে অংশটুকু এসেছে, আপনার অংশটাই আমি বলি। সেটা হলো মার্কেটে যখন আপ ট্রেন্ড শুরু হয়, তখন বিভিন্ন মহল থেকে, বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়া বা প্রিন্ট মিডিয়ার থেকে যে স্টেটমেন্টগুলো আসে, সেগুলো মানুষকে শঙ্কার মধ্যে বা বিনিয়োগকারীদের শঙ্কার মধ্যে ফেলে। আর যখন মার্কেট রিভার্স টার্ন অর্থাৎ ডাউন বা কারেকশনে যায়, তখন আর কারো স্টেটমেন্ট থাকে না। বিষয়টা হলো, আপনি যদি একটু দেখেন, মানে একজন ব্যক্তি হঠাৎ করে, মানে গত আপনি 5-6 বছরের আচরণ বা 7 বছরের আচরণ দেখেন, ওই ব্যক্তি হঠাৎ করে যখন বাজার একটু বাড়া শুরু করে, এটাই 6 বছরই দেখেছি, তখন কিন্তু উনি একটা মন্তব্য করে এবং বিশেষ একটি মিডিয়া সেটাকে ফলো করে প্রচার করে। এবং যখন বাজারে 6 বছর কারেকশন হলো, কখনো দেখি নাই উনি বলেন নাই যে এই বাজারটা একটু এত নিচের পর্যায়ে থাকা উচিত না, বা এটাকে যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করা দরকার, এরকম মন্তব্য কিন্তু কখনোই দেখি নাই। না, এখন বিষয়টা হলো, আমরা আগেও বলেছি যে মার্কেটটা অত্যন্ত সেন্সিটিভ। কেমন এইসব স্টেটমেন্ট যখন বিভিন্ন দায়িত্বশীল মহল থেকে আসে, এটা মার্কেটকে এফেক্ট করে। সেক্ষেত্রে আমাদের বিনিয়োগকারী ভাইদের জন্য যেটা আমাদের মেসেজ, সেটা হলো আসলে যেমন যে কোনো কিছু যখন অ্যাব্রাপ্টলি, মানে অ্যাবনর্মালি যখন বাড়তে থাকে, সেখানে একটা সতর্ক বা সংখ্যা জাগে। এই জন্য বাড়ার ক্ষেত্রে আমাদের উচিত, সেক্ষেত্রে আমি মনে করি যাদের প্রফিট নেওয়ার একটা পর্যায়ে 30% হতে পারে, 20% হতে পারে, 10% যার লেভেলে প্রফিটটা নিয়ে নিলে কিন্তু মার্কেটের একটা ব্যালেন্স মেনটেন হয়। আবার যখন কারেকশন মোডে মনে করেন মার্কেট যাবে, এটা মার্কেটের ধরন, হয়তো কোনো সময় কী বলে স্টেডিলি কারেকশন হবে বা স্টেডিলি আপওয়ার্ড ট্রেন্ড হবে, আবার কোনো সময় অ্যাবনর্মালও হতে পারে। এটা ধরে নিতে হবে আমাদের মার্কেটে, এটা ফেনোমেনন হতে পারে, এটা ধরে নিয়ে আমাদের আগাইতে হবে। এখন স্টেটমেন্ট থাকবে বিভিন্ন মহল থেকে, টাইম টু টাইম স্টেটমেন্ট থাকবে। আমরা ধরতে হবে যে এই স্টেটমেন্টের কারণে সত্যিকার অর্থে, আমি যখন পজিটিভ স্টেটমেন্ট দেয়, সেখানে আমাদের দেখার বিষয় যে এই স্টেটমেন্টের কারণে কনসার্ন যে স্টক আমি কিনছি বা শেয়ার কিনতেছি, সেটা কি ফান্ডামেন্টালি কোনো চেঞ্জ আসছে,
এটা দেখার বিষয় এক। নাম্বার 2 হলো যখন আবার খারাপ স্টেটমেন্ট কোনো কারণে কোনো মহল থেকে যেটা মার্কেটকে এফেক্ট করার মতো দেয়, তখনও দেখা উচিত যে আমি যে স্টকটা সিলেকশন করতেছি কেনার জন্য বা কিনেছি আমার পোর্টফোলিওতে আছে সেটার সাথে এই স্টেটমেন্টের কোনো রিলেশন আছে কিনা। এই জিনিসগুলো যদি আমরা একটু ডিপলি চিন্তা করি তাহলে কিন্তু মার্কেটে খুব অ্যাব্রাপ্টলি কারেকশনও হয় না আর খুব অ্যাবনরমালি আপ ট্রেন্ডও হয় না, মার্কেটে একটা ব্যালেন্স হয়। ব্যাংকের শেয়ার নিয়ে একটা নাম্বার প্রশ্ন 2 ছিল, সেটা এটা বলছি। আসছি আরেকটা ফোন নিয়ে নিচ্ছি। দর্শক কে আছেন, আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি আসলাম মোর্শেদ বলছি, চট্টগ্রাম ইনভেস্টর ফোরামের প্রেসিডেন্ট। জি ভাই বলুন। আমি আমি একটু আগে আলোচকের কথা ধরে আমি বলতে চাচ্ছি, স্টেটমেন্টে কোনো চেঞ্জ না হলেও কিন্তু প্রতিক্রিয়ার সাথে সাথে তো ওভারঅল মার্কেটে সবকিছুই চেঞ্জ হয়ে যাচ্ছে। আমার কথা হচ্ছে 2010 সালে মার্কেট ফল করার পর অনেক কষ্ট করে মার্কেটটা এখানে আসছে। মার্কেট সূচক বাড়লে কি কিছু মানুষের গাত্র দেওয়া হয় যে কেন সূচক বাড়ছে, কেন স্টক মার্কেট বেড়ে যাচ্ছে, কে হইচই শুরু হয়ে যায়। তার মানে কি আমরা যেখানে সে তলার নিচে ছিলাম সে তলা নিচে থাকাটাই ভালো? মানে মার্কেট বাড়তে পারবে না এরকম একটা মানসিকতা দেখছি আমরা কিছু মিডিয়াতে। এটা অত্যন্ত আপত্তিকর। এগুলো আমার মনে হয় সাংবাদিক ভাই যারা আছেন তারাও আমাদেরই মানুষ, আমরা কষ্টে আছি, তারাও বুঝতে হবে। জি এইভাবে জি ধন্যবাদ। আরেকজন দর্শক আছেন, দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, জি বলুন। হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমি যে অ্যাডভোকেট মাসুম বলছিলাম রাজশাহী থেকে। জি আমার একটা মানে মানে পরামর্শ জানার বিষয় নয়, আমি খুবই দুঃখিত যে ইন্ডিয়াতে মার্কেটকে চালায় সেবি আর বাংলাদেশে চালায় মানে রেগুলেটরি সিস্টেম। বাংলাদেশ ব্যাংকের কাজ হচ্ছে মনিটারি সিস্টেম, শেয়ার মার্কেট চালানো নয়। তো ওখানে আপনার শেয়ার মার্কেটের পেপারে কথা বলে ওখানকার গভর্নর সাহেব ভারতে, আর এখানে ইনি ডিসিওরে কথা বলেন। তো ইনার কি জানি অযোগ্যতার জন্য না জানার জন্য, তো কাইন্ডলি এটা নিয়ে এটা বৈঠক করা উচিত যে ভবিষ্যতে যে ক্ষতিটা আমাদের হয়ে গেল, রোগ হতে লাগে 1 মিনিট, ঠিক হতে লাগে 10 দিন, তো কাইন্ডলি ভবিষ্যতে যেন এরকম কথা বলে আমাদের ক্ষতিগ্রস্ত না করেন, আমরা খুবই দুঃখিত। জি ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। আসলে এখানে একটি বিষয় কিন্তু আছে যে আপনারা যারা স্টেক হোল্ডার আছেন, আপনি মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সাথে সম্পৃক্ত, আপনাদের কিন্তু একটা দায় থাকে। এই যে বিরূপ মন্তব্য এখন হঠাৎ করে একজন মন্তব্য করলো, তার কারণে বাজার পড়লো, এখানে কিন্তু অর্থ মন্ত্রণালয় এবং বিএসইসির একটি সার্কুলার আছে যে ক্যাপিটাল মার্কেট সম্পর্কে না জেনে বা বিরূপ মন্তব্য করে বা কৃত্রিমভাবে বাড়ানোর চেষ্টা করা হয়, সেটা কিন্তু পানিশমেন্টের আওতায় আসে। এখানে আপনারা যারা স্টেক হোল্ডার আছেন, আপনারা বিএসইসির সাথে বসে এটার একটা সমাধান কেন করেন না? না, আপনি যেটা বলছেন এবং যেটা স্টেটমেন্টের কারণে মার্কেটে এফেক্ট করতেছে বা এটা বিষয়টা হলো আমাদের মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশন তরফ থেকে আমরা কিন্তু শুধু মার্চেন্ট ব্যাংক না, আমি মনে করি স্টেক হোল্ডার এখানে মার্চেন্ট ব্যাংক আছে, ব্রোকার্স অ্যাসোসিয়েশন আছে, তারপরে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির আছে যারা মিউচুয়াল ফান্ডগুলো ডিল করে, সবারই সম্মিলিত প্রচেষ্টায় এই সময়গুলোতে একটা ইনিশিয়েটিভ নেওয়া উচিত। আপনি যেটা বলছেন আমি আপনার সাথে একমত। যখন এই অবস্থা দাঁড়ায়, বিশেষ করে আমাদের যে অ্যাসোসিয়েশনগুলো আমাদের মধ্যে একটা ইন্টারকোরিলেটেড, আমরা একটা স্টেটমেন্ট বা প্রেস কনফারেন্স করে আমরা এটার ব্যাপারে আমাদের স্টেটমেন্ট দেওয়া উচিত, আমি এটা মনে করি আপনার সাথে একমত। কেউ তো আইনের ঊর্ধ্বে না, আপনারা যদি এটা বিএসইসির সাথে মিলে এটা সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ রেগুলেটর তো আছে, অর্থ মন্ত্রণালয়ের সাথে আপনি যদি এটা আলোচনা করেন, এই ধরনের বিরূপ মন্তব্য কিন্তু ঠেকানো সম্ভব। একটা ছিল যে ব্যাংকিং সেক্টরের শেয়ার যখন 2 টাকা বা 3 টাকা বাড়ে তখন পত্রপত্রিকায় বিভিন্ন রকমের স্টেটমেন্ট বা মন্তব্য আসে। এখন এই বিষয়টা আমি বরাবরই বলে থাকি যে পত্রিকা হোক আর যে কোনো মিডিয়াতে হোক বা যে কোনো ব্যক্তির স্টেটমেন্টে আমরা যদি বিনিয়োগকারী সচেতন আমরা প্রভাবিত না হয়ে আমরা যেই শেয়ারটা কিনবো সেই শেয়ারটার ফান্ডামেন্টালটা যদি রিভিউ করি, পাশাপাশি আরেকটা জিনিস যদি দেখি লাস্ট 1 ইয়ার হাইলো কত ছিল, আমি এখন কোন লেভেলে এন্ট্রি দিচ্ছি এবং তার ইপিএসের গ্রোথ ট্রেন্ডটা যদি আমরা রিভিউ করি, তাহলে আমি মনে করি সর্ব অবস্থায় মার্কেট ডাউন থাকলেও গেইন করা যাবে, মার্কেট আপ থাকলেও গেইন করা যাবে, দুইটা স্টেজে করা যাবে। আমাদের ওইদিকে অ্যাটেনশন দিতে হবে। আমরা যদি সব বিনিয়োগকারী ভাইগণ বা এই মার্কেটের সাথে সংশ্লিষ্ট যারা সবাই যদি সচেতন হই, তাহলে এইসব স্টেটমেন্ট পত্রিকা দেখ বা প্রিন্ট মিডিয়া দেখ অথবা সংশ্লিষ্ট অথরিটি যে কোনো অ্যাঙ্গেল থেকে দেখ, আমরা ওভাবে এফেক্টেড হব না। এই জিনিসটা আমাদের একটা দেখার বিষয় আছে। ভাই আরও কিছু প্রশ্ন ছিল, যদি এগুলোর উত্তর দেন আপনি, যদি এই শেষের প্রশ্নটার উত্তরটা দেন। একজন অ্যাডভোকেট ফোন করেছিলেন রাজশাহী থেকে।
উনি তো ঠিক প্রশ্নই করে নাই, উনি এটার উপর একটা কমেন্ট করেছে, মন্তব্য করেছে। তো ওনার মন্তব্যের সাথে আমি আসলে একমত। এইভাবে বিভিন্ন জায়গা থেকে যদি মার্কেট তাদের কারো কথাবার্তা যদি মার্কেটে বিনিয়োগকারীদের ক্ষতিগ্রস্ত করে, তাহলে এই রেসপন্সিবিলিটি থেকে কেউ বাইরে যেতে পারে না। সুতরাং এটার মানে আমার রিয়াকশন হলো যে এটা না করা ভালো মার্কেটের জন্য। আপনার মনে আছে 2012-তে 11-12-তে যখন ব্যাপক ধস ক্যাপিটাল মার্কেটে, তখন কিন্তু এই কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বিভিন্ন ধরনের কথা, আগের গভর্নর বিভিন্ন ধরনের কথা বলেছিলেন, এবং এই ডিএসসি এর বিনিয়োগকারীরা, ঢাকা স্টক এক্সচেঞ্জের বিনিয়োগকারীরা কিন্তু তখন সবাই, বেশিরভাগ বিনিয়োগকারীরা কিন্তু বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান নিচ্ছেন, এবং সেখানে কিন্তু বসে তারা বাংলাদেশ ব্যাংক এবং গভর্নরের বিরুদ্ধে অনেক দিন তারা বিক্ষোভ করেছেন। তো এটা তো আসলে কাম্য নয় না, সেটা একটা অতীত। আমরা ভালো খারাপ সময় পার করে আসছি, আমরা এখন ভালো সময়ের দিকে আছি। তো এটা আমাদের একটা সবার প্রত্যাশা ছিল, পুঁজিবাজার সংশ্লিষ্ট সকল লোকজন এবং পাশাপাশি পুঁজিবাজারের বিনিয়োগকারীরা, যখন বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পরিবর্তন হয়, আমাদের পূর্বের গভর্নর উনি অনেক জ্ঞানী মানুষ, এবং বাংলাদেশ ব্যাংকের উন্নতিতে উনি অনেক বড় অবদান রেখেছেন। পুঁজিবাজার সংশ্লিষ্ট ছিল না উনি, পুঁজিবাজার বান্ধব ছিল না, এই ধরনের একটা মানে ধারণা আমাদের পুঁজিবাজার সংশ্লিষ্ট সকল লোকজনের মধ্যে ছিল। তো লোকজনের মধ্যে একটা আশার সঞ্চার হয়েছিল যখন পূর্বের গভর্নর সাহেব পরিবর্তন হয়ে নতুন গভর্নর সাহেব এসেছেন, এবং নতুন গভর্নর সাহেব এসেও কিছু কথাবার্তা পুঁজিবাজারের পক্ষে বলেছেন। স্বাভাবিকভাবে পুঁজিবাজারের নিয়ে যারা সংশ্লিষ্ট এবং সাধারণ ও প্রান্তিক বিনিয়োগকারীরা এবং আপনার প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা, বর্তমান গভর্নরের কাছে প্রত্যাশাটা অনেক বেশি ছিল। তো গভর্নর সাহেবও এখনও আমি মনে করি উনি পুঁজিবাজার বান্ধব, যেহেতু আমাদের সরকার এবং আমাদের অর্থমন্ত্রী মহোদয় উনিও ওনার বিভিন্ন সেমিনারে পুঁজিবাজারকে একটা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য 2020 সালে বাংলাদেশের পুঁজিবাজার একটা টেকসই পুঁজিবাজার হবে, একটা শক্তিশালী পুঁজিবাজার হবে সাউথ এশিয়ার মধ্যে, এ ধরনের একটা কথাবার্তা আমার বিভিন্ন সেমিনারে স্যার বলেছেন। এবং আমরাও আশা করতেছি বাংলাদেশের বর্তমান পুঁজিবাজার, বাংলাদেশের যে বর্তমানে দুরন্ত অর্থনীতি, গতিশীল অর্থনীতি, সেটার প্রতিচ্ছবি নয়। তো আমরা পাশাপাশি অর্থনীতি যেভাবে এগিয়ে যাচ্ছে, পুঁজিবাজারও 2020 সাল নাগাদ আমি মনে করি যে একটা টেকসই পুঁজিবাজার হবে। পুঁজিবাজার এই সাউথ এশিয়ার পুঁজিবাজারের একটা লিডিং পুঁজিবাজার বাংলাদেশে ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চিটাগং স্টক এক্সচেঞ্জ হবে। তো গভর্নর সাহেব থেকে শুরু করি বাংলাদেশ ব্যাংক সহ আদার স্টেক হোল্ডার যারা আছে, তারা পুঁজিবাজারের জন্য আমি মনে করি যে কাজ করবে। আর আরেকটা বিষয় আছে, আমাদের এখন বর্তমান যে আমাদের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, বাংলাদেশে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় বাংলাদেশে বর্তমান সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন পূর্বের যে কোনো সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের তুলনায় শক্তিশালী, বাজার বান্ধব, এবং ওনারা বাজারে কোনো ম্যানিপুলেশন যাতে না হয়, বাজারে কোনো অনৈতিক কোনো কিছু না হয়, এটার জন্য ওনারা অত্যাধুনিক টুলস প্রয়োগ করতেছে। এটা নিয়ে তারা বিভিন্ন তদারকিতে যাচ্ছে, কাজ করতেছে। ওনারা পুঁজিবাজারকে স্থিতিশীল রাখার জন্য, পাশাপাশি পুঁজিবাজারে গতিশীলতা আনার জন্য, একটা টেকসই পুঁজিবাজারে রূপান্তরের জন্য যা যা করা দরকার কাজ করতেছে। কিন্তু আমরা এটাও তো শুনি যে গতি কমানোর জন্য তারা কাজ করেন না, এটা স্থিতিশীলতা রাখতে গিয়ে মাঝে মাঝে কিছু কাজকর্ম ওনারা করে থাকেন, তখন মনে হয় যে গতিশীলতা কমতেছে। বাজারকে লং রানে দীর্ঘমেয়াদে গতিশীল করতে হলে, দীর্ঘমেয়াদে টেকসই করতে হলে মাঝে মাঝে গতি টেনে ধরতে হয়, এটা বাজারের ধর্ম। আপনার সামটাইমস আপনার দেখবেন ডিমান্ড সাপ্লাইয়ের বড় গ্যাপ হয়ে যায়, সে গ্যাপটাকে টেনে ধরতে হয়। ডিমান্ড সাপ্লাইয়ের গ্যাপটাকে কোঅর্ডিনেশন করতে হয়, সমন্বয় করতে হয়। সমন্বয় না করলে বাজার স্থিতিশীল রাখা সম্ভব নয়। তো পুঁজিবাজারে যেমন একটানা অধিক উত্থান যেমন ভালো নয়, একটানা অধিক পতনও আপনার বিনিয়োগকারীদেরকে ফেনিক করে ফেলে। তো এই সমস্ত চিন্তা করতে হবে। এবং পাশাপাশি আমার বিনিয়োগকারীদের প্রতি কিছু পরামর্শ আছে, বিশেষ করে বড় পুঁজির বিনিয়োগকারীদের প্রতি নয়, বা আপনার এই প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের প্রতি নয়, যারা বাজারে ছোট ছোট ক্ষুদ্র বিনিয়োগকারী আছে, প্রান্তিক বিনিয়োগকারী আছে, অতি সাধারণ বিনিয়োগকারী, ওনাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট, আপনারা আপনাদের সর্বস্বই বাজারে বিনিয়োগ করা দরকার নাই। এই বাজারটাতে আপনি আপনার বিনিয়োগের টোটাল সঞ্চয়ের কত অংশ বিনিয়োগ করবেন, এটা একটা পরিকল্পনা করে বিনিয়োগ করুন। আপনারা এখানে মার্জিন লোন ইউজ করেন, এই মার্জিন লোনের ব্যবহারটাও আপনাকে জানতে হবে। মার্জিন লোনের উপর সুদের উপর সুদ আছে, এখানে চক্রবৃদ্ধি হারে সুদ হয়, এটা চিন্তা করতে হবে, এই ক্যালকুলেশন করতে হবে। আসলে এখন যারা আসছে তারা কিন্তু বেশিরভাগই মার্জিন ঋণ নিচ্ছে না।
মার্জিন নিচ্ছে না এটাও ঠিক, অনেকে আবার বেশি মার্জিন নিচ্ছে। এক হাউজে আসি বলতেছে আমি অন্য হাউজে এত বেশি মার্জিন লোন পাইতেছি, তো এগুলো একটা ইস্যু। আমি মনে করি যে এই ক্রেজিনেসটা থেকে এই বিনিয়োগকারীদেরকে বেরিয়ে আসতে হবে, বিনিয়োগকারীদেরকে আরও অনেক বেশি সচেতন হতে হবে। শুধু অমুকে কথা বলছে সেখানে আমি প্রভাবিত হয়ে এই কথা বললে চলবে না, আমার টাকা আমি বিনিয়োগ করতেছি, আমি দেখে শুনে বুঝে বিনিয়োগ করব, তাহলে। জি আসানুল ভাই, আজকে যদি বাজারে আচরণ দেখেন বাজার ইতিবাচক বলাই চলে, কিন্তু সমস্যাটা যেটা হয়েছে যে আমরা দেখছি যে কোনো একটি দুটি সেক্টর নিয়ে অনেক বিরূপ মন্তব্য, যেমন একজন দর্শকও প্রশ্ন করলেন। তো এই যে আপনার সামনে যে ডিভিডেন্ড আছে সেই ডিভিডেন্ডকে কেন্দ্র করে তো যে ডিভিডেন্ডগুলো আসবে যে কিংবা যেগুলো ভালো ডিভিডেন্ড দিতে পারে, মুনাফা ভালো করেছে, সেগুলোতেই তো বিনিয়োগকারীরা আকৃষ্ট হবে, এটাই নর্মাল। তো সেক্ষেত্রে দেখা যায় যে ওই আবার একই কথা চলে আসে, বিরূপ মন্তব্য বা এই সেক্টরকে বাড়তে দেওয়া যাবে না, এই সেক্টর বাড়লে ইন্ডেক্স বেড়ে যায়, এরকম মন্তব্য আমরা শুনি এবং সেগুলো নিয়ে কাজও করা হয় যাতে এগুলো বাড়তে না পারে। না, যেটা বললেন আসলে বক্তব্যগুলো আমাদের যারা প্রশ্ন করছেন বা আপনার স্টেটমেন্ট দুটো মিলিয়ে যদি আমরা বলি, আসলে আমাদের এখন ইয়ার এন্ডিং ডিসেম্বরে ব্যাংক, লিজিং, ফিনান্সিয়াল ইনস্টিটিউশনগুলো এগুলোর ডিক্লারেশন এ মাস থেকে আসা শুরু হবে, কেমন? তাহলে এখন এই মুহূর্তে তো এইসব শেয়ারগুলোতে অ্যান্টি দেওয়া বা এগুলোতে ইনভেস্টমেন্ট করা উপযুক্ত সময় আমরা মনে করি। সুতরাং এখন অনেকেই হয়তো বিরূপ মন্তব্য করবে, আমরা কখনো বিরূপ মন্তব্য প্রত্যাশা করি না এবং রেগুলেটর এটা প্রত্যাশা করে না। উনি রেগুলেটর সম্বন্ধে অনেক বলছেন, আমিও ওনার সাথে একমত যে আমাদের বর্তমান কমিশন রিয়েলি এই মার্কেটকে লং টার্ম স্টেবিলিটির জন্য যে কাজগুলো করতেছে, শর্ট টার্ম স্ট্র্যাটেজি, মিডিয়াম, লং টার্ম সবগুলোই কিন্তু পারফেক্টলি আগাচ্ছে। সেই কারণে মার্কেটে এই বিষয়টা। তো এখন আমি মনে করি যেগুলোর ইয়ার এন্ডিং ডিসেম্বরে, সেই শেয়ারগুলোতে এখন তাদের অ্যান্টি বা ইনভেস্টমেন্ট থাকবে এবং এটা থেকে তারা শর্ট টার্মে তারা একটা বেনিফিট আনতে পারবে। এতে যদি শেয়ার প্রাইস বাড়েও বা এটার জন্য যদি কেউ বিরূপ মন্তব্য করে, আমি মনে করি বিরূপ মন্তব্যের প্রতি ভ্রুক্ষেপ না করে বা ওইদিকে অ্যাটেনশন না দিয়ে বরং যে স্টকটা বিনিয়োগ করতেছে, যেটার লাস্ট মানে ইয়ারের থেকে এবছরের ইপিএসের ভালো গ্রোথ আছে, সেগুলোতে বিনিয়োগ করে তারা বেনিফিট নিতে পারবে। আপনার এই বাজারের আচরণটা কিন্তু একটু ভিন্ন। আপনি দেখেন যে গত কয়েকদিন যে কারেকশন হলো বা কৃত্রিমভাবেই যেটা করানো হয়েছে, তাতে কিন্তু আপনার 30% মতো অ্যাভারেজ ব্যাংকের কারেকশন হয়েছে, অন্যগুলো কিন্তু এত হয়নি। না, এখানে আমি একটু আপনার সাথে একটু অ্যাড করলে আপনি হয়তো এই জিনিসটা বিনিয়োগকারীদের কাছে ক্লিয়ার হবে। আমাদের কিন্তু এই 30% কারেকশন ব্যাংকিং সেক্টর হলো, কিন্তু বাড়ছেও কিন্তু কোনোটা 30%, কোনোটা 50%, কোনোটা 60%, তাই না? তাহলে এখন প্রফিট তো সবাই নিতে হবে, তাই না? কেউ হয়তো প্রত্যাশা করে আমি 20% হলাম, আই এম হ্যাপি, কেউ হয়তো 30%, কেউ 50%, যার কারণে এই যে প্রফিট টেকিংটা হয়েছে, এখানে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। এখন যে আবার ওটা পজিটিভ ট্রেন্ড আগাচ্ছে, আমরা কিন্তু গতকাল থেকে এই সিগন্যালটা বুঝতে পেরেছি যে মার্কেট আবার পজিটিভ টোনে যাচ্ছে। সুতরাং এখন যদি এই পজিটিভ টোনের মধ্যে যদি এন্ট্রি দেয়, তাদের রিস্কটা কম থাকে এবং দেখে শুনে যদি তারা বিনিয়োগ করে, তারা এখান থেকে শর্ট টার্মে একটা বেনিফিট নিতে পারবে। এবং আমি মনে করি লং টার্ম মার্কেট 2017 সাল ভালো থাকবে, এটা আমরা আশা করতে পারি। তবে হ্যাঁ, আপনার কিছু কিছু স্টকের ব্যাপারে আমাদের এক বিনিয়োগকারী ভাই বললেন যে ব্যাংক যদি 20% বাড়ে, এটা নিয়ে পত্রপত্রিকা লেখালেখি হয়, আদার দ্যান ফান্ডামেন্টাল যদি দেখা যায় 100% বা মোর দ্যান 100% বেড়ে যায়, এগুলো নিয়ে লেখালেখি হয় না। কিন্তু এখন আমি যে কথাটা বললাম, লেখালেখি ঠিকভাবে হওয়া উচিত, এটা আমরা সবাই প্রত্যাশা করি। পাশাপাশি লেখালেখির চাইতে আমরা দেখতে হবে যে কোনটাতে আসলে আমার রিস্ক কতটুকু নেওয়া উচিত। কারণ আমার ফান্ডটা আমার একটা অংশ আমি শর্ট টার্ম ট্রেডিংয়ে বা ডে ট্রেডারের সাথে যেগুলো হয়তো টপ 20-তে থাকে, এগুলোর মুভমেন্টে আমরা একটা অংশ রাখতে পারি, আরেকটা অংশ আমরা ফান্ডামেন্টাল বেজ রাখতে পারি, আরেকটা আমাদের অলওয়েজ সারপ্লাস ফান্ড পোর্টফোলিওতে থাকা উচিত, যার যে লেভেলে পোর্টফোলিও, যে যখন যে কোনো কারণে কারেকশন যদি হয় যাতে আমি এভারেজ করতে পারি। তাহলে এইভাবে যদি তারা তাদের পোর্টফোলিওটা ডিজাইন করে, সত্যিকার অর্থে তারা বেনিফিট পাবে, এফেক্টেড হবে না। ভাই, যদি আজকের বাজার যে ইতিবাচক, এই বাজারে নতুন বিনিয়োগকারী যদি আসতে চান, তার কি দেখা উচিত, কিংবা এই বাজারটাকে সাস্টেইন করতে হলে এখন? হাসান ভাইয়ের সাথে একটা জিনিস খুব অ্যাড করতেছে, উনি খুব মূল্যবান একটা পরামর্শ দিয়েছে বিনিয়োগকারীদের জন্য। বিনিয়োগকারীরা তার টোটাল বিনিয়োগকে 3 ভাগে ভাগ করে নেবেন। আমি বলবো 4 ভাগে ভাগ করে নেন। আপনি একটা চলন্ত ট্রেনে উঠেন, উনি বললো যেটা, আমি একটু চলন্ত ট্রেনে ভেবে বলি, আপনি টপ 20 বা টপ 40 শেয়ারের সাথে থাকেন,
রেগুলার টার্নের সাথে থাকেন। একটা বিনিয়োগ আপনি মধ্যমেয়াদী বিনিয়োগ করেন, একটা বিনিয়োগ অতি দীর্ঘ সময়ের জন্য করেন, 1 বছরের জন্য করেন। এটা ডিভিডেন্ড, ভালো ডিভিডেন্ড দিয়ে যে সমস্ত কোম্পানি সেগুলোতে রাখেন। আপনার এই বিনিয়োগের ব্যাকআপের জন্য আপনাকে আরেকটা সারপ্লাস ফান্ড আপনি রাখবেন, যে আপনি মার্কেটে খুব ক্রাইসিস সময় চলে আসলে তখন খুব সস্তায় কিছু শেয়ার কেনা যায়। হ্যাঁ, এই সময়ের জন্য যদি আপনি একটা ফান্ড খালি রেখে দেন, মানে রিজার্ভ ফান্ড রেখে দেন, তাহলে আপনার বিনিয়োগ কখনো ঝুঁকিপূর্ণ হবে না। আপনি বিনিয়োগকে আপনার একটা সাপোর্টের মাধ্যমে আপনি লাভও করতে পারবেন এবং পাশাপাশি আপনার বিনিয়োগের ঝুঁকিও অনেক কমে যাবে। তো এই জন্য আমাদের যারা নতুন বিনিয়োগকারী আসবে, স্বাভাবিক দেশের অর্থনীতির গতি যেভাবে সঞ্চার হচ্ছে, মানে পুঁজিবাজারে একসময় অর্থনীতির সাথে পাল্লা দিয়ে এগিয়ে যাবে। বাংলাদেশের যখন টোটাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য আপনার ক্যাপিটাল মার্কেট উইল বি দ্য মেইন সোর্স অফ ফান্ড for developing the infrastructure, for building the big কোম্পানি। আমাদের দেশে কোম্পানির সাইজ এত বড় না, অনেক বড় বড় বাংলাদেশের অর্থনীতিতে বা কোম্পানিগুলোতে এখনো ক্যাপিটাল মার্কেটের ওরকম অবদান নাই। আমাদের দেশে বিনিয়োগকারীরা আসলে কিভাবে বুঝবেন যে এই বাজারটা স্টেবল বাজার, কিংবা এই বাজারে এক বড় ধরনের উত্থান হবে না, বড় ধরনের পতন হবে না? এটা আসলে কিভাবে বোঝার উপায়? এটা এখনো আগে পুঁজিবাজার নিয়ে এই যে আপনাদের এত টক শো, এত আলোচনা সমালোচনা কিন্তু পুঁজিবাজার নিয়ে আগে হতো না। আগে পুঁজিবাজার নিয়ে অত লিটারেসি প্রোগ্রাম হতো না। এখন পুঁজিবাজারকে জানার জন্য, পুঁজিবাজারকে নিয়ে পড়াশোনা করার জন্য অনেকগুলো টুলসের আয়োজন করছে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন। অনেক লট অফ ইনিশিয়েটিভ হ্যাজ বিন টেকেন বাই দ্য সিকিউরিটি এক্সচেঞ্জ অ্যাজ ওয়েল এজ দ্য ফিনান্স মিনিস্ট্রি। তো পুঁজিবাজার নিয়ে জানার অনেকগুলো বিষয় আছে। আপনি ওয়েবসাইটের মাধ্যমে যান, একটা কোম্পানি সম্পর্কে ডিটেল জানতে পারবেন। কোম্পানির অতীত দেখে আপনি ডিসিশন নেন। কিন্তু কোম্পানি যে তথ্যগুলো দেয় সেগুলো যদি সমস্যা থাকে, সেগুলো নিয়ে ডিবিএ কাজ করতেছে। আরেকটা জিনিস, আমি একটা জিনিস শেষ করি, আসছি। আপনি যে পয়েন্টটা, সুন্দর পয়েন্ট রেজ করছেন, বিনিয়োগকারী কিভাবে বুঝবে যে মার্কেট হঠাৎ কারেকশন হবে, মার্কেট আবার আপ হবে। এখন বিষয়টা হলো ওই যে স্কিন একটা বলা হয়, ট্রেডের যে স্কিন কিন্তু একটা বিহেভ, অনেকে যদি যে রেগুলার যারা ট্রেডের সাথে সম্পৃক্ত তারা ওই স্কিনের বিহেভিয়ার দেখিও একটা প্যাটার্ন বুঝতে পারে। আর যারা রেগুলার না, জাস্ট তার হয়তো সারপ্লাস ফান্ডের একটা অংশ সে রাখতেছে, সে হয়তো অন্য একটা ব্যবসা অথবা চাকরির সাথে সম্পৃক্ত, সে হয়তো এটা অ্যাটেনশন দিতে পারতেছে না, সেই ক্ষেত্রে ওনার উচিত যে ব্রোকারেজ হাউস অথবা যে মার্চেন্ট ব্যাংকে ওনার পোর্টফোলিওটা উনি মেনটেন করেন, সে মার্চেন্ট ব্যাংকে, প্রত্যেকটা মার্চেন্ট ব্যাংক কিন্তু একটা R&D আছে, রিসার্চ টিম আছে, কেমন ব্রোকারেজ হাউস এরকম একই ধরনের থাকে। তো তাদের সাথে যদি নলেজ শেয়ার করে তাহলে সেখান থেকে কিন্তু উনি একটা ইনফরমেশন পাচ্ছেন। এখানে আপত্তি আছে, কারণ আপত্তিগুলো এরকম যে ওই রিসার্চ টিম যে সব শেয়ার কিনে তারা ওইগুলোই সাজেস্ট করে। একটা ফোন নিয়ে নিচ্ছি। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। আমার নাম আবুল, আমি পরিচালক খুলনা ভিশন খুলনা থেকে বলছিলাম। জি বলুন। আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে মাঝে আপনার অর্থসূচক পেপারে দেখলাম যে ইন্ডেক্স যখন 57 যে টাচ করে বাড়ি খেলো, তখন পেপারে এটা লিখলো যে ওইখানে একটা ব্রেক আসছিল। তো আমি আপনাদের কাছে জানতে চাই যে আমি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, এই যে ব্যাংক আর আর্থিক প্রতিষ্ঠানের শেয়ারগুলা যখন একটু বাড়লো, আপনি দেখেন আমরা 10 সাল বাদই দিলাম, 13 সাল 14 সালেও আমরা যে সমস্ত ব্যাংক কিনছিলাম, ইউসিএল কিনছি 60 টাকায়, সেই ব্যাংক এখন আমরা কিনলাম 16 টাকায়, 18 টাকায়, 20 টাকায়। তখন এই ব্যাংকগুলার এখান থেকে বাড়ি মেরে মার্কেটের কারেকশনের কথা বলে যে ফেললো, তাতে প্যানিকো এক শ্রেণী বিক্রি করলো, তাহলে ব্যাংকগুলা কি আহামরি খুব বাড়ছে? আমার তো মনে হয় যে আমরা যদি 13 সাল 14 সালেও যারা কিনছে ব্যাংক, তারাও এখনো বেরাইতে পারতেছে না। জি দর্শক, ধন্যবাদ, আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি। এখানে সমস্যাটা হচ্ছে যে আমরা প্রতিদিনের ক্যালকুলেশন করি, গতকালকে কত ছিল, আজকে কত ছিল, গতকালকে চেয়ে আজকে বাজার ডিএসসির এক্স ইন্ডেক্স 82 পয়েন্ট উত্থান, এইটাই আমরা নিউজ করে দিই। কিন্তু আমরা এই ক্যালকুলেশনটা করি না যেটা গত বছর কি ছিল, গত বছরের তুলনায় এখন গ্রোথ কতটুকু, মার্কেট গ্রোথ কতটুকু, এর ফান্ডামেন্টালি গ্রোথ কতটুকু, এইটু ক্যালকুলেশন করি না। বলার জন্য আমরা অনেক কিছু বলে দেই। আপনি যদি সচেতন হন তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন এই বলায় ক্ষতিগ্রস্ত হবেন না। জি, শেষটা পুরোপুরি হয় না, যেটা হয়তো আপনি এক পর্যায়ে আমাকে কোশ্চেনের জন্য থামাই দিয়েছেন। সেটা হলো, হ্যাঁ আপনি বলতেছেন যে যারা রিসার্চ টিমতে যে এগুলো বলে, এগুলো হয়তো দেখা যাচ্ছে অনেক সময়
ঠিক হয় না। এখন ঠিক হয় না, এইগুলো আপনি যেসব মার্চেন্ট ব্যাংক ব্রোকারেজ হাউসগুলোর কথা বলছেন, আপনি একটু তথ্য নিয়ে দেখেন যেসব ব্রোকারেজ হাউস মার্চেন্ট ব্যাংক থেকে এগুলো সাজেস্ট করা হয় তারা আগে নিজেরা কিনে তারপর করা হয়, এবং এটা অধিকাংশ সত্য। আমি বলতেছি যে এটা মানে তার বিভিন্ন সোর্স থেকে ইনফরমেশন নেওয়ার জন্য এটা একটা সোর্স, এটাকে যে একমাত্র উনি সোর্স হিসেবে ধরবে তা আমি বলি নাই। পাশাপাশি যে জিনিসটা একটা এই যে সাপোর্ট লেভেল যে একটু আগে বললো যে 5700 ইন্ডেক্স একটা সাপোর্ট লেভেল বা ওই লেভেল, এই যে কথাগুলো ক্যান্ডেল এইগুলো বাজারে কিন্তু বাজারে রিউমার, না এটা রিউমার, এটা ঠিক আছে, ইউ আর রাইট, রিউমার। তা এখন প্রশ্ন যেটা হলো মার্কেট ধরেন যারা রেগুলার ট্রেড করে তারা কিন্তু বুঝতে পারে যে মার্কেটের এখন ফালসটা কি বাড়বে না কমবে, এই ফালসটুকু বুঝতে পারে। আর যারা রেগুলার ট্রেড না মানে সিজনাল ট্রেডার বা হয়তো তাদের সময় না, তারা হয়তো তাদের বুঝতে পারে না। আমি বলতেছি তাদের জন্য তারা যদি ও বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, একটা হলো কোম্পানির ওয়েবসাইট আছে, এটা কিন্তু স্ক্রিন দেখে যে সাধারণ বিনিয়োগকারীদের পক্ষে বোঝা সম্ভব নয়, এবং অনেক ভালো ডে ট্রেডারও বুঝতে পারে না। তো এইটা শুধু তারা, আমি এই জন্য বলছি তাদের কতগুলো সচেতনতামূলক পদক্ষেপ নিতে হবে। তারা প্রফিট রিয়েলাইজেশন, আমার একটা প্রফিটের টার্গেট থাকবে, যেটা বললাম যে 30, 40, 50%। এখন যদি আপনি চিন্তা করেন যে আমি 200% প্রফিট করব, অনেকে চিন্তা করে এই পুঁজিবাজারে আমি আমার ইনভেস্টমেন্ট ডাবল করব 1 মাসের মধ্যে, তারাই লস খাচ্ছে এখানে। জি নাসির ভাই আপনাকে ধন্যবাদ, আসনুল ভাই আপনাকেও ধন্যবাদ। দুঃখিত আপনাদেরকে থামাতে হচ্ছে, সময় একদম নেই। দর্শক, আগামীকালকে অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। বাজারে যে আজকে উত্থান আমরা আশা করছি সেটি অব্যাহত থাকবে, বিশেষ করে টার্নওভার যে আজকে বেড়েছে সেটি ইতিবাচক, এবং সেই টার্নওভার যদি বাড়ে হয়তো বাজারের গতিশীলতা আসবে এবং তার সাথে আপনারা থেকে মুনাফা করতে পারবেন, এই আশা রাখছি। আগামীকালকে দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।